স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত, গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় সহ আরোহী 242। ময়মনসিংহের গফরগাঁওয়ে একটি মাজার থেকে অভিনেতা সমু চৌধুরী উদ্ধার, নেওয়া হয়েছে থানায়। বরগুনায় ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বাড়ছে, হাসপাতালে ভর্তি 185, মৃতের সংখ্যা বেড়ে 12 জন। এবারে বিস্তারিত। ভারতের আহমেদাবাদ বিমানবন্দরের পাশে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। লন্ডনগামী এই ফ্লাইটে গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানী সহ 230 জন যাত্রী ও 12 জন ক্রু ছিলেন। যাত্রীদের মধ্যে 169 জন ভারতের, 53 জন ইংল্যান্ডের, 7 জন পর্তুগালের ও 1 জন কানাডার নাগরিক। লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং 787-8 ড্রিমলাইনার উড়োজাহাজটি বৃহস্পতিবার বেলা 1:17 আহমেদাবাদের বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। এর কয়েক সেকেন্ডের মধ্যেই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। ফ্লাইটটিতে 242 জন আরোহী ছিলেন। এর মধ্যে 230 জন যাত্রী ও 12 জন ক্রু মেম্বার ছিলেন। বিমানে ছিলেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানী। উড়োজাহাজটিতে 53 জন যুক্তরাজ্যের নাগরিক ছিল বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া। এছাড়া 169 জন ভারতীয়, 1 জন কানাডার ও 7 জন পর্তুগালের নাগরিক। আহমেদাবাদের পুলিশ কমিশনার জানান, বিমানবন্দরের কাছে মেঘানীনগর এলাকায় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এটি আবাসিক এলাকার চিকিৎসকদের একটি হোস্টেলের ওপর গিয়ে পড়ে। তবে কী কারণে এই ভয়াবহ দুর্ঘটনা প্রাথমিকভাবে তা জানা যায়নি। সোশ্যাল মিডিয়ায় আসা ছবিতে দেখা গেছে উড়োজাহাজটি বিধ্বস্তের পর আগুনে কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। উড়োজাহাজের লেজের অংশ একটি ভবনের ছাদে আটকে থাকতেও দেখা গেছে। দুর্ঘটনার পরপরই বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। গুজরাটের আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। অভিনেতা সমু চৌধুরীকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার একটি মাজারের পাশ থেকে বিধ্বস্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই অভিনেতার একটি ছবি দেখে গফরগাঁও উপজেলার পাগলা থানা পুলিশ গিয়ে মুখী শাহ মিসকিন মাজারের পাশ থেকে তাকে উদ্ধার করে। পাগলা থানার দায়িত্বরত কর্মকর্তা SI শাহ আলম গণমাধ্যমকে জানান, স্থানীয় মামুন নামে এক যুবক প্রথমে সমু চৌধুরীর ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন। তারপরেই বিষয়টি মানুষের নজরে আসে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার সাথে কথা বলেছে। থানায় যাওয়ার অনুরোধ করা হলেও তিনি রাজি হননি। ঢাকায় সমু চৌধুরীর সহকর্মী ও পরিবারের লোকজন বিষয়টি জেনেছেন। তারা মাজার থেকেই অভিনেতাকে ঢাকায় নিয়ে যাবেন। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। বাসের চেয়ে রেলপথে যাত্রী চাপ বেশি, সড়কপথে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে। দিনাজপুর সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা। ঢাকাগামী বাসগুলোতে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ উঠেছে। আইন শৃঙ্খলা বাহিনী মাঝে মধ্যে অভিযান পরিচালনা করলেও থেমে নেই অতিরিক্ত ভাড়া আদায়। 920 টাকা টিকিটের দাম, সেক্ষেত্রে ও প্রায় 1200 টাকা দিয়ে টিকিটটা কাটছে। কিছু করার নেই, ঢাকাতে যেতে হবে। দেরিতে টিকিট কাটতে আসে, তারা তো অনলাইনে টিকিট পায় না। দিনাজপুরের পার্বতীপুরে রেলওয়ে জংশনে টিকিট কালোবাজারির অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। ঈদের ছুটি শেষে শেরপুরের বিভিন্ন এলাকা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছে মানুষ। 2 থেকে 300 টাকা বেশি ভাড়া নেয়ার অভিযোগ যাত্রীদের, তবে তা অস্বীকার করেছে পরিবহন কর্তৃপক্ষ। সরকার আমাদেরকে যে ভাড়া নির্ধারণ করেছে আমরা সেটাই নিচ্ছি। ঈদ ছাড়া তো 400 টাকা নেয়, এমনি ঈদের ভিতরে 500 টাকা নিতেছে, কিন্তু এখন 600 টাকা। পটুয়াখালীতে বিভিন্ন বাস টার্মিনালে ঢাকাগামী মানুষের ভিড় দেখা গেছে। জেলার 9টি বাস টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার অসংখ্য পরিবহন। এদিকে বরিশালের লঞ্চ ও বাসগুলোতে ঈদকে কেন্দ্র করে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। আগে 2টি লঞ্চ চলাচল করলেও ঈদকে কেন্দ্র করে প্রতিদিন 6 থেকে 8টি লঞ্চ চলাচল করছে। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ।
বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলার 250 শয্যা জেনারেল হাসপাতালে নতুন করে 2 জনের মৃত্যু হয়েছে। গত 3 দিন আগে তারা হাসপাতালটিতে ভর্তি হন। এই নিয়ে বরগুনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে 12 জনের মৃত্যু হলো। বর্তমানে 185 জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত 24 ঘন্টায় 75 জন রোগী ভর্তি হন। শয্যা না পাওয়ায় অনেক রোগীর স্থান হয়েছে হাসপাতালের মেঝেতে। এছাড়া পর্যাপ্ত চিকিৎসক ও নার্স না থাকা ও ওষুধ প্রাপ্তি থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ করেন রোগীর স্বজনরা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল আলোচিত বৈঠক কাল। আগামী নির্বাচন, সংস্কার ও গণতন্ত্র সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বৈঠকটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। জনপ্রত্যাশা তো রয়েছেই যে কি কথা হয়, সেখানে কি বোঝাপড়া হয়, সংস্কার নিয়ে কি আলোচনা হয়, সামনের নির্বাচন কি হবে, কখন হবে, যে বিষয়গুলি এখন ডিসকোর্স সারা বাংলাদেশে, এগুলোর মানে একটা সমাধান বেরিয়ে আসবে বা এগুলো নিয়ে একটা মূল বার্তা সেখান থেকে আসবে, এই প্রত্যাশা মানুষ করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার গাজীপুরের সালনা হাইওয়ে থানা পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে আলাপকালে এমনটা জানান তিনি। সীমান্তে পুশিন প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশি নাগরিক যদি ভারতে থাকে তাহলে অবশ্যই নির্ধারিত প্রক্রিয়ায় ফেরত দিতে হবে, কিন্তু ভারত সেই প্রক্রিয়া অনুসরণ না করে অমানবিকভাবে পুশিন করছে। ওনার তো দেশে ফেরার তো কোনো অসুবিধা নেই, উনি যে কোনো সময় ইচ্ছা, উনি বাংলাদেশের নাগরিক, যে কোনো সময় ইচ্ছা উনি দেশে ওনারা যে সময় উনি নিজেরে যে সময় উনি মনে করবেন উনি সেই সময় দেশে ফিরবেন। আমরা এই ব্যাপারে ফরেন মিনিস্ট্রিতে লিখছি, ফরেন মিনিস্ট্রি ফরেন অ্যাডভাইজারও আপনাদের বলছে, তারাও কিন্তু তাদের চিঠি দিচ্ছে যে আমাদের বাংলাদেশি নাগরিক যদি ওই অগদেশে থাকে আমরা অবশ্যই নিব, কিন্তু তারা একটা প্রপার চ্যানেলে আসতে হবে। নিয়ম হইলো প্রপার চ্যানেলে। ওনারা করে নাকি এটা ফলো না করে এই জঙ্গলে রাস্তা দেখি জায়গায় না ওই সব জায়গায় গিয়ে করে, এটা একটু অমানবিক। আগামী নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি গ্রহণ করছে এবি পার্টি। ইতিমধ্যে উপকমিটি গঠন সহ অন্তত 40 থেকে 50টি আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। বৃহস্পতিবার বরিশালে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। 270-80 সিট সবাই মিলে যদি আপনার একটা সরকারি দল হয়ে যায়, এই দল সাধারণত দুনিয়ার ইতিহাস বলে তারা ডিজাস্টার করে, তারা অথরিটেরিয়ান হয়ে যায়, তারা দলেরও ক্ষতি করে, দেশেরও ক্ষতি করে। নিখোঁজ হওয়ার 8 দিন পর রাজধানীর সবুজবাগে মাটি খুঁড়ে জাকির হোসেন নামের এক প্লাস্টিক ব্যবসায়ীর 6 টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে সবুজবাগ থানার বাইকদিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের বয়স 55 বছর। তার সারা শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ বলছে এই ঘটনায় সন্দেহভাজন একজনকে আটকের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়। আটক ব্যক্তির নাম আজহার আলী। সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন আলী জানান, জাকির হোসেন 4 জুন নিখোঁজ হলেও 10 জুন পরিবারের পক্ষ থেকে সবুজবাগ থানায় অপহরণের মামলা করা হয়। সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে অন্তত 70 জনকে পুশিন করেছে বিএসএফ। গতরাতে এই ঘটনা ঘটে। বিজিবি জানায় রাত 1টা থেকে ভোর 5টা পর্যন্ত সিলেটের জৈন্তাপুর সীমান্তে 17 জন ও মিনাটিলা সীমান্তে 23 জন, কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্তে 13 জন এবং সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নোয়াকোট সীমান্তে 17 জনকে পুশিন করে বিএসএফ। পরে তাদের আটক করা হয়। এদিকে বৃহস্পতিবার ভোরের দিকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়ার বড় মসজিদ সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ 5 জন ও পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ঝালাঙ্গি সীমান্ত দিয়ে 7 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের বাধায় তারা ফিরে যায়। গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় আরও অন্তত 120 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এই নিয়ে অবরুদ্ধ এই ভূখণ্ডটিতে নিহতের সংখ্যা 55,000 ছাড়ালো।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে হামলায় ৫৭ জন ত্রাণ সংগ্রহকারী নিহত এবং ৩৬৩ জন আহত হন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন পরিচালিত ত্রাণ কেন্দ্রে এসব হামলা চালানো হয়। গত ২৭ মে থেকে ত্রাণ নিতে গিয়ে ২ শতাধিক মানুষ নিহত হন। ত্রাণ বিতরণকারী কেন্দ্রগুলোয় এমন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্রথম রাতের কারফিউ ও গণ আটকের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম জানায়, লস অ্যাঞ্জেলেসে এখন পর্যন্ত অন্তত ৪০০ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৩৩০ জন অবৈধ অভিবাসী এবং ১৫৭ জনের বিরুদ্ধে হামলা, পুলিশ সদস্যকে হত্যাচেষ্টা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। চলমান অস্থিরতা দমনে মোট ৪,০০০ ন্যাশনাল গার্ড সেনা এবং ৭০০ মেরিন সেনা মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন। এদিকে ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক ও শিকাগো সহ বেশ কয়েকটি শহরে বিক্ষোভ হয়েছে। আগামী শনিবার যুক্তরাষ্ট্র জুড়ে নো কিং নামে বড় বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে। এবারে খেলার খবর। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ আসরে নিজেদের প্রথম সিরিজ খেলতে কাল শ্রীলঙ্কা রওনা হবে বাংলাদেশ দল। গুরুত্বপূর্ণ এই সিরিজের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট হতে পারেননি টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। লঙ্কান কন্ডিশন মাথায় রেখে প্রস্তুতির ভেন্যু নির্বাচন না করা ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ না খেলাকে এক্ষেত্রে বড় কারণ হিসেবে উল্লেখ করেন তিনি। টেস্ট চ্যাম্পিয়নশিপের গেল মৌসুমে ৭ থেকে শেষ করে বাংলাদেশ, এবার ৫-এ থাকার আশা করছেন টাইগার অধিনায়ক। বৃহস্পতিবার বিসিবির আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আগামী ১৭ জুন গলেতে শুরু হবে প্রথম টেস্ট। এটা তো অনেক অনেক বড় স্বপ্ন। এত দূরে যদি আমি এখনো চিন্তা করি তাহলে আসলে বোকামি হবে আমার কাছে মনে হয়। ছোট ছোট ভাবে যদি আমরা আগাইতে পারি তাহলে খুব ভালো। গত বছর আমরা 4টা ম্যাচ জেতাতে আমাদের একটা বাড়তি কনফিডেন্স তো আছে, বিশেষ করে বাইরের মাঠে আমরা জিততে পেরেছি। শ্রীলঙ্কা অনেক স্ট্রং দল, আমরা সবাই জানি। অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে দল নিয়ে আমি খুবই খুশি। এবং আপনি বললেন যে ওপেনারের বিকল্প নাই, যখন খেলাটা আসলে শুরু হবে তখনই আসলে বুঝতে পারবেন যে আসলে আমরা কি চিন্তা করে টিমটা বানিয়েছিলাম, এবং ওই বিষয়গুলো বুঝতে পারবেন যে আসলে টিমটাতে কেন হয়তো একটা ওপেনার কম। সো ওই কম্বিনেশনটা দেখলে তখন আসলে আরো ভালোভাবে বুঝতে সুবিধা হবে সবার পক্ষে। টেস্ট চ্যাম্পিয়নশিপে যেটা বললেন, গত বছর আমরা 7-এ শেষ করেছি। অবশ্যই তো লক্ষ্য থাকবে যে 4, 5, 6-এর মধ্যে যদি এবছর আমরা আসতে পারি। দীপ্ত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত, গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় সহ আরোহী 242। ময়মনসিংহের গফরগাঁওয়ে একটি মাজার থেকে অভিনেতা সমু চৌধুরী উদ্ধার, আনতে যাচ্ছেন স্বজনরা। বরগুনায় ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বাড়ছে, হাসপাতালে ভর্তি 185, মৃতের সংখ্যা বেড়ে 12 জন। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।